বলি বাপের বাড়িতে টাকা দিয়ে স্বাদ মেটেনি, এখন খালা খালাতো ভাইদেরও কি ছোটলোক ঘরের মেয়েকে যে বউ করে আনলাম। আল্লাহ, এক কাজ করো, বাপের বাড়ির পুরো গোষ্ঠীই চালাও তুমি, ফকিন্নির জাত কোথাকার। শাশুড়ি আলিয়া বেগমের কথায় রুহি রাগে থরথর করে কাঁপতে লাগলো। তার এত রাগ হতো না, কারণ এসব কথা সে বিয়ের পর থেকেই শুনে আসছে। বলতে গেলে সে এসব কথাকে এক প্রকার এড়িয়ে চলে, কিন্তু তাই বলে ফকিন্নির জাত বলবে? সে শাশুড়ির কটু কথায় প্রতিবারই শান্ত থাকার চেষ্টা করে, কিন্তু যখনই তার পরিবার আত্মীয় স্বজনকে উল্লেখ করে এমন জঘন্য কথা বলে, তখন সে আর নিজেকে শান্ত রাখতে পারে না। সে এসব সহ্য করতে পারে না, যেমন এখন সে পারছে না। রুহি কোনোরকম নিজেকে নিয়ন্ত্রণ করে বলল, মা, আপনি আমার পরিবারকে ছোট লোক ফকিন্নি বলার কে? বুঝলাম না বিষয়টা। ছেলের বউয়ের এমন কথায় আলিয়া খেপে উঠল, কণ্ঠে দ্বিগুণ তেজ ঢেলে বলল, ছোট লোককে ছোট লোক বলবো না তো কি বলবো? মেয়ের দিকে হাত পেতে বসে থাকে সব সময়। এতদিন তো তোমার বাপ মা নিজে সব ভোগ করতো, এখন গোষ্ঠী নিয়ে লেগেছে। তাতে আপনার কোথায় সমস্যা? আপনার ছেলের টাকায় তারা চলে, আমার ইনকামের টাকা আমি আমার মা বাবাকে দেই, তাতে আপনারা তো জ্বলে কেন? আর একটা কথা শুনে রাখুন, আমার মা বাবা কখনোই আমার দিকে হাত পেতে বসে থাকে না। আমি স্বেচ্ছায় তাদের টাকা দেই, কারণ আমায় বড় করতে তাদের অনেক কষ্ট হয়েছে। আলেয়া আশ্চর্য হয়ে গেলেন রুহির এমন কথাবার্তায়। যে মেয়েকে হাজারটা কথা শোনালেও একটা জবাব দিত না, সে কিনা আজ মুখে মুখে তর্ক করছে। না, আজই এর একটা বিহিত করতে হবে। হয় এই বাড়িতে তিনি থাকবেন, নয়তো ছেলের বউ থাকবেন। এমন বেয়াদব মেয়ের সাথে তিনি কোনো মতেই এক বাড়িতে থাকবেন না, যে কিনা শাশুড়ির সাথে তর্ক করে। তিনি বেশ উচ্চস্বরেই বললেন, তোমার এত বড় সাহস, তুমি আমার সাথে তর্ক করো? দাঁড়াও, অনিল আসুক আজ আমি একটা ব্যবস্থা করেই ছাড়ব। রুহি শান্ত স্বরে বলল, দেখুন মা, আপনি এর আগেও আমার মা বাবাকে অনেক অপমান করেছেন, তাদের নিয়ে অনেক কটু কথা বলেছেন, কিন্তু আমি কিছুই বলিনি, সব নীরবে সহ্য করে গেছি। কিন্তু সহ্যেরও একটা সীমা থাকে। আর কত মা, এভাবে মানুষকে ছোট করে কি আনন্দ পান আপনি? আলেয়া আক্রোশের সহিত বললেন, কি আনন্দ পাই সেটা আমার ছেলে আসুক, পরেই বোঝাবো। এই বলে তিনি গটগট করে চলে গেলেন। এদিকে রুহি দাঁড়ানো থেকে ধপ করে বিছানায় বসে পড়ে। সে ক্লান্ত। এই সংসার নামক কারাগারে তাকে প্রতিনিয়ত আহত করা হচ্ছে, তার মনটাকে ক্ষত বিক্ষত করা হচ্ছে। তবুও তার যতটুকু মনোবল আছে, তার সবটাই অনিলের জন্য। স্বামী হিসেবে অনিল বেস্টের থেকেও বেশি। তাকে সবসময় আগলে রাখে এই অনিলই। তার ক্ষতবিক্ষত মনে রোজ মলম লাগানোর দায়িত্ব অনিলের। তাকে ভালোবাসায় মুড়িয়ে রাখে সে। অনিলের জন্যই সে এই সংসারে টিকে আছে। শাশুড়ির মতো যদি অনিলও তার বিপক্ষে থাকত, তাহলে হয়তো এই সংসার তাকে আরও আগেই ত্যাগ করতে হতো। কিছুক্ষণ আগে রুহির ফোন অনবরত বাজতে থাকলে সে রান্নাঘর থেকে ছুটে আসে। সে এত ফোন করছে দেখার জন্য ফোনটা হাতে নিতেই দেখতে পাই খালাতো ভাই শুভনের নাম্বার। সে আর বিলম্ব না করে ফোনটা রিসিভ করে। তখনই শুনতে পাই শুভনের কান্নারত আওয়াজ। অজান্তেই রুহির বুকটা ধক করে ওঠে। এই অজানা বিপদের আশঙ্কায় তার মন ছুঁয়ে যায়। শুভন তার চেয়ে বয়সে ছোট হলেও যথেষ্ট ম্যাচিওর। কোনো সিরিয়াস কারণ ছাড়া এভাবে কাঁদার ছেলে শুভন নয়। রুহি অস্থির কণ্ঠে বলে, কি হয়েছে শুভন, কাঁদছিস কেন? শুভন কোনোরকম বলার চেষ্টা করলো, আপু, বাবার অবস্থা বেশি ভালো নয়, হসপিটালে ভর্তি, এখন চিকিৎসার জন্য বেশ টাকার প্রয়োজন। তুমি তো জানোই আমাদের অবস্থা, এত টাকা জোগাড় করা আমাদের জন্য কতটা কষ্টসাধ্য। তাই না পারতে তোমায় ফোন করলাম। তুমি তোমার সাধ্য অনুযায়ী যদি কিছু টাকা দিয়ে সাহায্য করতে। কখনো কারো কাছে এভাবে হাত পাতিনি, বলতে গেলে সেরকম পরিস্থিতি তৈরি হয়নি, কিন্তু আজ পাচ্ছি। বাবার অবস্থা আমার আর সহ্য হচ্ছে না। রুহি স্তব্ধ হয়ে গেল এরূপ কথায়। তার খালু এতটা অসুস্থ, সে তো কিছু জানতই না, তাকে তো কেউ জানায়ও নি। সে বলল, শুভন, খালু অসুস্থ, তুই এটা আমাকে আগে বলিসনি কেন? আর চিন্তা করিস না, আমার কাছে কিছু টাকা আছে, আমি তোকে এখনই বিকাশে পাঠাচ্ছি। আর খালু কোন হসপিটালে অ্যাডমিটেড তুই আমাকে জলদি বল। আপু, তোমার কাছে টাকা চেয়েছি বলে
কিছু মনে করো না। আমার টিউশনির টাকা সাথে মায়ের কিছু গয়না ছিল, সেগুলো বিক্রি করেও হচ্ছিল না, তাই বাধ্য হয়ে তোমাকে বললাম। আমি কথা দিচ্ছি, আমি টিউশনির টাকা জমিয়ে জমিয়ে তোমার পাওনা শোধ করে দেব। একটা চড় লাগাবো, বুঝলি? পাওনা শোধ করবি মানে? কিসের পাওনা? খালু কি তোর একার বাবা? আমার কেউ না? আমি তো সেই ছোটবেলা থেকেই খালুকে বাবার চোখে দেখেছি। সেই খালুর বিপদে সাহায্য করব না? তুই ফোন রাখ, আমি টাকা পাঠাচ্ছি। কথা বলা শেষ করে পিছু ঘুরতেই রুহি তার শাশুড়িকে দেখতে পাই, আর তখন থেকেই ওনার কথার বান শুরু। রুহি বসা থেকে উঠে চটজলদি বিকাশে শুভনের নাম্বারে টাকা পাঠালো। এগুলো সবই তার বেতনের টাকা। সে একটা সরকারি স্কুলে জব করে, বেতন মোটামুটি ভালোই পায়। সে তার বেতনের বেশিরভাগ অংশটাই বাবা মাকে দেয়, কারণ তাদের অবস্থার কথা সে জানে। সে কেমন পরিবেশে বড় হয়েছে সে বুঝে, সে অনুভব করে, তাই তো তার মত এত মায়া। ছোট থেকে সে স্বপ্ন দেখত একদিন বড় হয়ে এসে তার মা বাবার কষ্ট দূর করবে, বাবা মাকে সুখে রাখবে। স্বামীর সংসারে তার টাকা না দিলেও চলে, কারণ অনিলের টাকায় সব মিটে যায়। এছাড়াও তার শ্বশুর পেনশনের টাকা পায়। তবুও রুহি তার বেতনের টাকা থেকে সবসময় তার শ্বশুর শাশুড়ি ননদের জন্য এটা ওটা কিনে আনবে। তাদের পছন্দের জিনিস কিনে তাদের সারপ্রাইজ দেওয়ার চেষ্টা করে। এতে করেও সে সবসময় সেই অবহেলার পাত্রই হয়। নানা অপমানসূচক কথার বানে তার হৃদয় জর্জরিত হয়। এখন আবার কোথাও যাওয়া হচ্ছে শুনি? ঘরের কাজকর্ম কিছু নেই নাকি? নাকি কামাই করো দেখে একদম পায়ের ওপর পা তুলে বসে থাকবে? বিকেলে রুহি রেডি হয়ে খালুকে দেখার জন্য হসপিটালে যাচ্ছিল। যেই না বাসা থেকে বের হবে তখনই আলেয়া উক্ত কথাটি বলে ওঠে। জবাবে রুহি মুচকি হেসে বলে, আমাকে কখনো পায়ের ওপর পা তুলে বসে থাকতে দেখেছেন? এই সংসারে আসার পর থেকেই গাধার মতো খেটে যাচ্ছি, কিন্তু আফসোস তবুও আপনাদের ভালোবাসা পেলাম না। আলেয়া ভেঙচি কেটে বলে, কী কাজটা করতেছে সে? একদম আমাকে উদ্ধার করে ফেলছে। সারাদিন তো মাস্টারগিরিই করো, কাজ আর কখন করবা? সংসারের দিকে কোনো মন আছে তোমার? রুহির এখন কথা বলতে বিন্দুমাত্র ইচ্ছে করছে না, কথা বাড়ালেই কথা আসে, তাই মাঝে মাঝে চুপ থাকাই শ্রেয়। জীবনের কিছু সময় থাকে, কিছু মুহূর্ত থাকে যখন চুপ করে থাকাটাই সর্বোত্তম। রুহি বলল, মা, এখন এসব নিয়ে কথা বলতে চাচ্ছি না। আমার খালু খুব অসুস্থ, ওনাকে দেখতে হসপিটালে যাচ্ছি। যাও যাও, আমার আর কি। তোমার যখন যেখানে যেতে মন চাই তুমি তো সেখানেই যাও, কামাই করো যে, এজন্য স্বাধীনতা বেড়ে গেছে। মা, আমি অনিলের কাছ থেকে অনুমতি নিয়েই যাচ্ছি। এটুকু বলেই রুহি বেরিয়ে পড়ে। খালুকে দেখে বাসায় ফিরতে ফিরতে তার রাত হয়ে যায়। রুহি যেখানে থাকে সেখানকারই এক হসপিটালে তার খালুকে ভর্তি করা হয়। রুহি বাসায় ফিরে দেখে অনিল মাত্রই অফিস থেকে ফিরেছে। ব্যাগ রাখা অবস্থায় অনিলের চোখ যায় রুহির দিকে। মুচকি হেসে বলে, এসে পড়েছ? রুহিও হালকা হেসে বলে, তুমিও বুঝি মাত্রই আসলে? হ্যাঁ। এই বলে অনিল রুহির কোমর পেঁচিয়ে এক টানে নিজের কাছে নিয়ে আসে। রুহি হকচকিয়ে যায়। সে বলতে থাকে, কি করছো অনিল? ছাড়ো, দরজা খোলা, কেউ এসে পড়বে। অনিল রুহির নাকে নাক ঘষে বলল, আসুক, কথা বলো না তো, আমায় আদর করতে দাও। রুহি তবুও নিজেকে কোনোরকম ছাড়িয়ে নিয়ে বলল, দিন দিন নির্লজ্জ হয়ে যাচ্ছ তুমি, যাও ফ্রেশ হয়ে এসো। এক প্রকার ঠেলে ঠুলে অনিলকে ফ্রেশ হতে পাঠায় সে। অনিল ভিতর হতে ওয়াশরুমের দরজা খুলে মাথা বের করে বলে, এই যে ম্যাডাম, রাতে এর শোধটা নিব, প্রস্তুত থাকবেন। এই বলে ফের দরজা লাগিয়ে দেয়। রুহি হেসে বিড়বিড় করে বলে, পাগল একটা। তখনই আলেয়া হনহন করে রুমে প্রবেশ করে। রাগে কটমট করতে বলতে থাকে, কোথায় অনিল, কোথায়? এই মেয়ে, ডাকো তোমার জামাইকে। রুহি শান্ত সুরে বলল, মা, অনিল ওয়াশরুমে গেছে ফ্রেশ হতে, সে ফ্রেশ হয়ে আসুক, একটু রেস্ট নিক, তখন না হয় ইচ্ছে মতো আমার নামে অভিযোগ করবেন। কিন্তু আলেয়া কি সেসব শোনার অপেক্ষায় আছে? ওনার তো তর্স হয়েছে না। কখন তিনি ছেলের কাছে ছেলের বউয়ের নামে বিচার দিবেন, কখন একটা উপযুক্ত ব্যবস্থা করবেন, সেই আশায় তিনি অস্থির হয়ে উঠেছেন।
কিছুক্ষণ পর অনিল ফ্রেশ হয়ে আসে। ততক্ষণ পর্যন্ত আলেয়া সেখানেই ছিল। অনিল বের হতেই আলেয়া বলে ওঠে, শোন বাবা, এই রোজ রোজ তো এত অশান্তি আর নেওয়া যাচ্ছে না। আজ এর একটা ভিত চাই। মায়ের কথার ধরন দেখে অনিল বুঝে ফেলে আবারও রুহিকে নিয়ে কোনো সমস্যা হয়েছে। এত নতুন না, সে শুরু থেকেই এমন হয়ে আসছে। অনিল বিছানায় বসে মাথা মুছতে মুছতে জিজ্ঞেস করলো, আজ আবার কি হয়েছে? ব্যাস, এই সুযোগটার জন্যই তো তিনি অপেক্ষা করছিলেন। তাই আর দেরি না করে তিনি বলতে লাগলেন, কি হয়নি সেটা বল। তোর বউয়ের সাহস দিন দিন বেড়েই চলেছে। আজ তো একদম আমার মুখে মুখে তর্ক করা শুরু করেছে। আমি খালি একটু জানতে চেয়েছিলাম যে সে কাকে টাকা পাঠাচ্ছিল, আর এতেই সে এত জ্বলে উঠল, আমাকে এত অপমান করলো, কি আর বলি। এই বলে তিনি কান্নার ভান করে আঁচল দিয়ে তার চোখ মুছতে লাগলেন। এদিকে রুহি শুধু দেখে যাচ্ছে তার শাশুড়ি কি সুন্দর করে মিথ্যে বলতে পারে। সে একবার অনিলের দিকে তাকায়, অনিলের দৃষ্টি মেঝেতে নিবদ্ধ। সে আপাতত নীরব ভূমিকা পালন করছে। আলেয়া বললেন, শোন অনিল, আমি আর এত অশান্তির মাঝে থাকতে পারবো না। হয় এই বাড়িতে তোর বউ থাকবে, আর না হয় আমি থাকবো। এখন তুই ভেবে দেখ তোর কাছে কে আপন। তবে এটাও মনে রাখিস, রুহি এ বাড়িতে থাকলে আমি আজ রাতেই আমার মেয়ে স্বামী নিয়ে এই বাড়ি ছেড়ে চলে যাব। এটাই আমার শেষ কথা। অনিল তখনও নিশ্চুপ, কিছু বলছে না সে। রুহি একদৃষ্টিতে অনিলের দিকে তাকিয়ে আছে, কি বলবে তা শোনার আশায়। কিন্তু অনিল তো কিছুই বলছে না। তাহলে কি সে তার মায়ের সাথে একমত? সেও চাইছে রুহি চলে যাক। রুহির কেন জানি কান্না পাচ্ছে খুব। মনে মনে বলল, অনিল, শেষে তুমিও আমায় ভুল বুঝলে। রুহি আমার সাথে খারাপ ব্যবহার করেছে। আলিয়া চোখ মুছে বললেন, হরে বাপ, তোর কি মায়ের কথার উপর বিশ্বাস নেই? তোর বউ আমাকে যা না তাই বলে অপমান করেছে। আচ্ছা তুই বল, এই সাধারণ বিষয়টা জানতে চাওয়া কি আমার অপরাধ ছিল? অনিল মাকে কিছু বলল না। সে রুহির দিকে তাকিয়ে জিজ্ঞেস করলো, তুমি এই সামান্য কারণে মায়ের সাথে খারাপ ব্যবহার করলে? অনিলের এরূপ প্রশ্নে রুহি হতভম্ব খেয়ে গেল। সে কি বলবে বুঝতে পারছে না। তার শাশুড়ি যে বানিয়ে বানিয়ে এতগুলো মিথ্যে বলল, এটা কি এখন বলে দিবে? পরে যদি অশান্তি হয়, ঝামেলা বাড়ে। এই ঝামেলা অশান্তি এড়াতেই সে এতদিন চুপ করে থাকতো। কিন্তু আর কত চুপ করে থাকা যায়? মানুষের ধৈর্যেরও তো একটা সীমা থাকে। রুহি আর এসব নিতে পারছে না। তবে তার আগে সে জানতে চায়, অনিল কি তাকে এতটাই অবিশ্বাস করে? তাকে একটুও ভরসা করে না? তাকে এতদিনে এই চিনল? রুহি নিজেকে সামনে নিয়ে বলল, অনেক দিন তো হলো একসাথে সংসার করছি। তা তোমার কি মনে হয় এতদিনে আমায় কতটুকু চিনলে? অনিল ছোট্ট করে শ্বাস ফেলে রুহির দিকে এগিয়ে যায়। তার দুই কাঁধে হাত রেখে মোলায়েম সুরে বলল, এতদিনে এইটুকু বুঝতে পেরেছি যে তুমি হলে এমন একজন নারী যে কিনা চাকরি করেও সংসার সামলাতে জানে, যে কিনা সংসারে অশান্তির ভয়ে নিজের সাথে হওয়া অবিচারগুলো খুব সংগোপনে লুকিয়ে রাখতে জানে, যে কিনা মা ছেলের সম্পর্কে ফাটল ধরার ভয়ে নীরবে সব অত্যাচার সহ্য করতে জানে। রুহি অশ্রুসজল চোখে তাকিয়ে আছে অনিলের দিকে। তার মন আকাশে সুখ পাখিগুলো ডানা মেলে উঠছে। রঙিন প্রজাপতিরা তাদের আধিপত্য বিস্তার করছে। স্বামী যখন পাশে থাকে, স্ত্রীকে সম্পূর্ণরূপে বিশ্বাস করে, তখন এর চেয়ে সুখকর অনুভূতি আর কিছু হয় না। তাহলে তার ধারণা সম্পূর্ণই ভুল ছিল। তার এখন নিজের প্রতি রাগ লাগছে। এতদিনেও অনিলকে সে চিনতে পারল না। যে স্বামী সবসময় তাকে সহযোগিতা করেছে, সে কিনা এখন তাকে অবিশ্বাস করবে। অথচ অনিল তাকে ঠিকই বুঝতে পেরেছে। কিন্তু তারই বা কী করার? সে তো ভেবেছিল মা যেহেতু বলেছে সেহেতু বিশ্বাস করতেই পারে। এরই মাঝে শোনা গেল আলেয়ার রাগান্বিত কণ্ঠস্বর, অনিল, আমি কিন্তু সামনে আছি, ভুলে যাস না। মায়ের সামনে বউকে নিয়ে এত আদিক্ষেতা দেখাতে তোর লজ্জা করে না? তোর বউকে কে অত্যাচার করে? কে তোর বউয়ের প্রতি অবিচার করে? বউয়ের প্রতি তো খুব দরদ, মায়ের প্রতি তো তার ছিটে ফোঁটাও নেই। অনিল রুহিকে ছেড়ে আলেয়ার সামনে এসে দাঁড়ায়। তারপর বলে, আমার নিরীহ বউটার প্রতি এত অত্যাচার করলে দরদ তো থাকবেই মা। আর তুমি আর তোমার মেয়ে থাকতে
আর কার অত্যাচার করার কথা বলছো? এই সংসারে আর কে আছে যে রুহিকে অত্যাচার করবে? বাবা, বাবা অমন মানুষই নয়। আলেয়া কিছুটা থতমত খেলেও তেজপূর্ণ কণ্ঠে বলল, তুই কি বলতে চাচ্ছিস? যে আমি আর সুমনা মিলে রুহিকে অত্যাচার করি? তুই এটা বলতে পারলি অনিল? হ্যাঁ পারলাম মা। এই বয়সেও তুমি মিথ্যা বলা ছাড়তে পারলে না। অনিল এবার জোরে জোরে তার বাবাকে ডাকতে থাকে। ছেলের কণ্ঠস্বর শুনেই আশাব বুঝে ফেলেন তীরটা আজ নিশানায় লেগেছে। এতদিন রুহির নিষেধের কারণে তিনি অনিলকে কিছুই জানাতেন না, কিন্তু আর না, আর এভাবে একটা নিষ্পাপ মেয়েকে তিনি অত্যাচারিত হতে দেখতে পারবেন না। তাই তো আজ এক বুদ্ধি আঁটলেন। তিনি নিজ রুম ছেড়ে অনিলের রুমের দিকে যান। রুমে প্রবেশ করা মাত্রই অনিল বলে ওঠে, ওই তো বাবা এসেছে, এবার না হয় সবটা বাবার কাছে থেকেই শোনা যাক। কি বলো বাবা? আশা মৃদু হেসে বলতে লাগলেন, আলেয়া, কতগুলো বছর হয়ে গেল আমি তোমার সাথে সংসার করছি, তাই তোমার স্বভাব চরিত্র সব আমার নখদর্পণে। দুপুরে রুহি যখন ফোনে কথা বলছিল তখন তুমি বাইরে আড়ি পেতে কথাগুলো শুনছিলে না? বলো, শুনছিলে না? শেষোক্ত প্রশ্নটি উচ্চস্বরে জিজ্ঞেস করেন তিনি। আলেয়া মৃদু কেঁপে ওঠে। তিনি ভয়ে ভয়ে বলতে লাগলেন, হ্যাঁ হ্যাঁ শুনছিলাম। তখনই আমি বুঝতে পারি তুমি নিশ্চয়ই আবার কোনো ঝামেলা পাকাবে, তাই আমি বুদ্ধি করে অনিলকে ফোন করে লাইনে থাকতে বলি, যেন সে সব বুঝতে ও শুনতে পারে। তারপর তোমাকে দেখলাম রুহির রুমে ঢুকেই তাকে যা না তাই বলা শুরু করেছ। এসব কিন্তু অনিল শুনেছে, সে কিন্তু কলেই ছিল, তাই আর বানিয়ে বানিয়ে মিথ্যা বলার দরকার নেই। আর এই যে রুহির মা, আজ আমি তোমার উপর অসন্তুষ্ট। কেন জানো? কারণ আজ তুমি তোমার শাশুড়িকে মোক্ষম জবাব দিতে পেরেছ, যেটা আরও আগেই দেওয়া দরকার ছিল। রুহি নিশ্চুপ হয়ে দাঁড়িয়ে আছে। সেই অশান্তির ভয়টাই পাচ্ছিল। এই ভয়েই তো সে এতদিন চুপ করে থাকতো, কিন্তু আজ আর পারেনি। তবে মনে হচ্ছে এই চুপ করে থাকাটাই তার দুর্বলতা হয়ে দাঁড়িয়েছিল, যার সুযোগে তার শাশুড়ি ননদ ইচ্ছে মতো নাকে দড়ি দিয়ে ঘুরিয়েছে। আলেয়া ভয়ে মাথা নিচু করে আছে। ওনার বলার মতো আর কিছুই নেই। এভাবে যে ধরা খেয়ে যেতে হবে তিনি ভাবতেও পারেননি। শেষে কিনা নিজের স্বামীও ওনার পিছে লেগেছে। অবশ্য এটা জানা কথা, আশাব সেই শুরু থেকেই ওনার বিপক্ষে, রুহির পক্ষে ছিলেন। কিন্তু তিনি আড়ালে কথা শোনার সময় আশাব ওনাকে কখন দেখল, কখন এত কিছু করলো, তিনি তো কিছু টেরই পেলেন না। ইস, আর একটু সতর্কতা অবলম্বন করা উচিত ছিল। চারপাশটা ভালো করে দেখলে আজ আর ছেলের সামনে ছোট হতো না। অনিল মলিন হেসে মাকে জিজ্ঞেস করে, রুহির প্রতি তোমার এত কিসের ক্ষোভ মা? রুহি কী অন্যায় করেছে? সে চাকরি করে নিজের বাবা মায়ের ভরণ পোষণের দায়িত্ব নিয়েছে, এটাই কি তার অপরাধ? অথচ তার প্রতিষ্ঠিত হওয়ার পেছনে যতটা শ্রম দিতে হয়েছে সবটুকুই কিন্তু তারা দিয়েছে। তাদের অবদান অস্বীকার করার ক্ষমতা কারোর নেই। আর বিপদে আত্মীয় স্বজনদের সাহায্য করাই খারাপ কি দেখলে, যে তুমি ফকিন্নির জাত বলতেও দ্বিধাবোধ করলে না? আলেয়ার মুখে কোনো শব্দ নেই। লজ্জায় ওনার মাথা কাটা যাচ্ছে। নিজের একটু অসাবধানতার জন্যই আজ এই পরিণতি। না হলে ঠিকই তিনি ছেলের চোখে রুহিকে খারাপ প্রমাণ করতে পারতেন। অনিল এবার কাটখাট গলায় বলল, তবে তুমি বলেছিলে না যে এই অশান্তির মাঝে আর থাকতে পারবে না? যাও, তোমার কথাই রাখলাম। রুহিকে বিদায় করে দিলাম এই সংসার থেকে। আলেয়া অবাক হয়ে তাকালো অনিলের দিকে। সেই সাথে অবাক হলো আশাব নিজেও। রুহিকে বিদায় করবে মানে? সে তো কোনো অন্যায় করেনি, তাহলে সে কেন চলে যাবে? ছেলে এসব কি বলছে? তবে রুহি অনিলের কথার মূল সারমর্ম যেন একটু বুঝতে পারল, আর এতেই তার বুক ধক করে ওঠে। অনিল কি করতে চাইছে? আলেয়ার চোখ মুখ জলজল করে উঠল। এত কিছুর পরেও দেখা যায় ছেলে তার কথা রাখল না। এতদিন উনি ভুল ধারণা মনে পোষণ করে রেখেছিলেন। ছেলে মোটেও বউ পাগল নয়, না হলে কি আর বউকে বিদায় করার কথা বলতো? আলেয়া আনন্দটুকু চেপে জিজ্ঞেস করলেন, সত্যি বলছিস বাপ? হ্যাঁ, সত্যি বলছি। আশাব খেপে গিয়ে জিজ্ঞেস করলেন, এসব কি অনিল? তুই রুহিকে বিদায় করবি মানে? এখানে রুহির কী দোষ? ভুলে যাস না আমি কিন্তু এখনও বেঁচে আছি।
আমি থাকতে আমার বৌমাকে বিদায় করার তুই কে? অনিল মুচকি হেসে বলল, আগেই এত রিয়েক্ট করছো কেন বাবা? সবটা তো আগে শুনবে। রুহিকে বিদায় করব মানে রুহিকে আমি এই সংসার থেকে বিদায় করে একটা নতুন সংসার উপহার দিতে যাচ্ছি। অর্থাৎ আমি আর রুহি আজই এই বাসা ত্যাগ করব। তারপর দুজন মিলে নতুন সংসার গড়ব। অনিলের কথা শুনে আলেয়ার মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। ছেলে এসব কি বলছে? তিনি অস্থির হয়ে জিজ্ঞেস করলেন, তুই বাসা ত্যাগ করবি মানে? একটা মেয়ের জন্য তুই তোর বাবা মাকে ছেড়ে চলে যাবি? অনিল দৃঢ় কণ্ঠে জবাব দিল, একটা মেয়ে নয়, আমার বউ সে, আমার অর্ধাঙ্গিনী, আমার জীবনের সুখ। একজন স্বামী হয়ে স্ত্রীর অপমান সহ্য করা আমার পক্ষে সম্ভব নয়। যেখানে আমার স্ত্রী তার প্রাপ্য সম্মান পায় না, সে জায়গা ত্যাগ করতে আমি দুবার ভাবব না। আলেয়া কেঁদে ফেললেন, বললেন, বাবা এরকম করিস না। তুই এই বাসা ছেড়ে চলে গেলে আমরা কি নিয়ে থাকব? তুই আমার কলিজার টুকরো, এভাবে আমাকে ছেড়ে যাস না। এসব হয়েছে এই মেয়েটার জন্য। হতচ্ছাড়ি বসে বসে আমার ছেলেকে কুবুদ্ধি দিয়েছে। না মা, রুহি আমাকে কোনো কুবুদ্ধি দেয়নি, বরং তুমি আর সুমনা মিলে ওকে যে অপমানগুলো করতে, সেগুলো সে আমার থেকে লুকিয়ে রাখত। কেন জানো? কারণ সে চাইতো না যে আমার চোখে তোমরা খারাপ হও। এই বলে অনিল রুহির হাত ধরে ওর দিকে চেয়ে বলল, বউ তৈরি হয়ে নাও, আমরা এখনই বের হব। রুহি কাতর চোখে চেয়ে বলল, বলছিলাম কি, না, তোমার কোনো কথা শুনতে চাই না আমি। আমি জানি তুমি কি বলতে চাও, কিন্তু মনে রাখো, আমি যা বলেছি সেটাই শেষ কথা। রুহি ও অনিল ব্যাগপত্র গুছিয়ে ড্রয়িং রুমে আসলো। তাদের দেখে সুমনাও রুম থেকে বের হয়ে আসে। রুহি সুমনার গালে হাত রেখে বলল, ভালো থেকো ননদিনী, ভালো করে পড়াশোনা করো আর নিজের দিকে খেয়াল রেখো, তোমাদের খুব মিস করব। সুমনা গাল হতে এক ঝটকায় রুহির হাত সরিয়ে বলল, নাটক করো না তো ভাবি, তোমার নাটক কেউ দেখতে চায়নি। আমার ভাইকে তো ঠিকই ভুলিয়ে ভালিয়ে নিজের হাতের মুঠোয় নিলে, এখন এত ভালো সাজার দরকার নেই, ফালতু মেয়ে একটা। অনিল নিজের রাগ সামলাতে না পেরে সুমনার গায়ে হাত তুলতে উদ্যত হলে রুহি সেই হাত ধরে ফেলে, অনুরোধের সুরে বলে, প্লিজ এমন কিছু করবেন না, না বুঝে বলে ফেলেছে। সুমনা অবাক হয়ে জিজ্ঞেস করল, ভাইয়া শেষে কিনে এই মেয়েটার জন্য তুমি আমার গায়ে হাত তুলতে চাইলে? অনিল দাঁতে দাঁত চেপে বলল, হ্যাঁ চাইলাম। আমার তো মন চাইছিল থাপড়িয়ে তোর দাঁতগুলো ফেলে দেই। ভাবিকে কিভাবে সম্মান করে কথা বলতে হয় সেটা এখনও শিখিসনি। সুমনার টলমল চোখে মায়ের কাছে নালিশ করতে গেল। অনিল বাবার কাছে এগিয়ে গিয়ে বলল, আমার সিদ্ধান্তে কি তুমি খুশি হওনি বাবা? আশাব চোখ মুছে বললেন, খুব খুশি হয়েছি রে বাপ, তোকে নিয়ে আজ আমার গর্ব হচ্ছে। তুই যা সিদ্ধান্ত নিয়েছিস একদম সঠিক সিদ্ধান্ত নিয়েছিস। আমার দোয়া তোদের সাথে সব সময় থাকবে। অনিল আর রুহি একসাথে আশাবকে সালাম করলেন। আশাব তড়িঘড়ি করে বললেন, এই দেখো কাণ্ড, শোনো, কখনো পায়ে ধরে সালাম করবে না, মুখে সালাম দিলেই হবে। এই বলে আশাব রুহির মাথায় হাত বুলিয়ে বললেন, নতুন সংসারে সুখী হও। রুহি আশাবের বুকে মাথা রাখে, কান্নারত কণ্ঠে বলে, আমার জীবনে দেখা একজন বেস্ট শ্বশুর আপনি। আপনার কথা কখনো ভুলব না বাবা। আশাবও পিতৃস্নেহে তাকে জড়িয়ে ধরে, ওনার দুই চোখ হতে ফের অশ্রু জড়ায়। অনিল আলেয়ার কাছে গিয়ে বলল, আসি মা, আমাদের জন্য দোয়া করো। আলেয়া কিছু না বলে অন্যদিকে মুখ ঘুরিয়ে রাখে। রুহিও শাশুড়ির কাছ থেকে দোয়া চেয়ে নেয়, অতপর বাসার চারিদিকে চোখ বুলাতে থাকে। আহা, কত শখের সংসার ছেড়ে আজ দূরে চলে যেতে হচ্ছে। কেন যে এই সংসারের মানুষগুলো তাকে আপন করে নিল না? কিছুক্ষণ হয়েছে অনিল আর রুহি তাদের নতুন বাসায় উঠেছে। তখন ফোনে মায়ের এমন কথাবার্তা শুনে অনিল সিদ্ধান্ত নিয়েছিল আজই সে নিজ বাসা ত্যাগ করবে। কিন্তু আজকের মধ্যেই নতুন বাসা খুঁজে পাবে কি? সে মূল বিষয়টা এড়িয়ে কলিগের সাথে একটা বাসা খোঁজের বিষয়টা আলোচনা করলে তিনি এই বাসার কথা বলেন। বাসাটির বেশ পারিপার্শ্বিক সুবিধা রয়েছে, তাই সে অফিস হতে ফেরার সময় বাসার বাড়িওয়ালার সাথে যোগাযোগ করে সব কিছু ঠিকঠাক করে আসে। রুহিকে সে বাসার বিষয়ে সব খুলে বলল।
রুহি চারপাশ ঘুরে ঘুরে দেখছিল। অনিল বলে ওঠে, খাবারগুলো খেয়ে নাও, আজকে এই দিনে আনা খাবারই খেতে হবে। এখন রাতে শোয়ার যে প্রবলেম হয়ে গেল, তুমি কি একটু কষ্ট করে আজকে রাতটা নিচে শুতে পারবে? কালকে গিয়ে বাসার সব জিনিস কিনে আনবো। রুহি অনিলের কাঁধ জড়িয়ে ধরে বলল, তুমি আমার জন্য এত কিছু করলে আর আমি সামান্য নিচে শুতে পারবো না? অনিল মুচকি হেসে বলে, ম্যাডাম, আপনি এত কাছে আসলে যে আমি নিজের উপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলি, তখন কিন্তু আমাকে সামলাতে আপনার বেশ কষ্ট হবে। হোক কষ্ট, তাহলে সায় দিচ্ছেন? এটাও বুঝি মুখে বলতে হবে? অনিল মুচকি হেসে বউয়ের কপালে দীর্ঘ সময় নিয়ে চুমু খেল। খাওয়া দাওয়ার পাট চুকিয়ে রাতে ঘুমাতে গেল। বাড়িওয়ালার স্ত্রী তাদের আপাতত শোবার জন্য মাদুর, তোশক, বালিশ দিয়ে যায়। মানুষ হিসেবে বেশ অমায়িক তিনি। এখন মধ্যরাত, একটি ভালোবাসাময় মুহূর্ত, যে মুহূর্তের প্রতিটি ক্ষণে ছিল একে অপরের মাঝে উষ্ণতার বিচরণ, একে অপরের মাঝে ডুবে যাওয়ার আকাঙ্ক্ষা পূরণ। এমন একটি মুহূর্ত কাটিয়ে আপাতত একে অপরকে আষ্টে পিষ্টে জড়িয়ে ঘুমের দেশে পাড়ি জমিয়েছে অনিল ও রুহি। হঠাৎ অনিলের ফোন বেজে ওঠায় তার ঘুম ভেঙে যায়। সে হাত বাড়িয়ে ফোন নিয়ে দেখতে পায় ছোট বোন সুমনার নাম্বার। হঠাৎ এত রাতে সুমনার ফোন করাটা কেন জানি তার কাছে স্বাভাবিক মনে হলো না। সে দ্রুত রিসিভ করতেই ওপাশ থেকে ভেসে আসে সুমনার কান্নারত কণ্ঠস্বর। ভাইয়া, মা জানি কেমন করছে, বারবার শুধু তোমার নাম নিচ্ছে, তোমাকে দেখতে চাচ্ছে, তুমি যদি একটু কষ্ট করে আসতে। এই মাঝরাতে অনিল পড়েছে বিপাকে। ফাঁকা রাস্তা, শুনশান নীরবতা, মানুষের ছায়াটাও নেই। গাড়ি থাকবে তো দূরের কথা, অবশ্য এই মাঝরাতে কোনো রিক্সা, অটো পাওয়া যাবে না, এটাই স্বাভাবিক। এখন কোথাও যেতে চাইলে হেঁটে যাওয়াই হবে তার একমাত্র মাধ্যম। সে হেঁটে যেতে পারবে, তার বিশেষ কোনো সমস্যা হবে না। কিন্তু চিন্তা তো রুহির জন্য। বাড়ির পথ অনেক দূর, হেঁটে যেতে বেশ সময় লাগবে। রুহি কি পারবে? অনিল রুহির হাতটা শক্ত করে ধরে হাঁটতে হাঁটতে জিজ্ঞেস করলো, তুমি কি এতটা পথ হেঁটে যেতে পারবে? পারবো না কেন? আমার বুঝি হাঁটার অভ্যেস নেই? না মানে এই অবস্থায়, মানে বোঝাতে চাচ্ছি তোমার কষ্ট হবে না তো? রুহি এতক্ষণে বুঝতে পারলো অনিল তাকে কি বোঝাতে চাচ্ছে। বিষয়টা ঠাহর করতে পেরে একরাশ লজ্জা ঘিরে ধরল তাকে। লোকটা আসলেই নির্লজ্জ। কিভাবে তাকে লজ্জায় ফেলবে সেই পায় তারা খুঁজে সবসময়। তবে সেও কম কিসে। সে অনিলের কানে কানে বলল, বরের আদরে এত সহজেই নেতিয়ে পড়ার মেয়ে রুহি নয়। অনিল হাসল। বউটা তার ভীষণ বুদ্ধিমতী, তার উপরে একজন শিক্ষিকা সে। যেমন তার বুদ্ধির প্রখরতা, তেমন তার নৈতিকতার আদর্শ। ন্যায়ের পথে অবিচল সে। অনিল খুব ভাগ্য করে এমন একজন বউ পেয়েছে। তার জন্য সে সৃষ্টিকর্তার কাছে সর্বদাই শুকরিয়া আদায় করে। তখন সুমনার কাছে মায়ের এরূপ অবস্থার কথা শুনে সে দ্রুত রুহিকে নিয়ে বের হয়। যতই হোক, মা তো তার জন্মদাত্রী, তার জননী। 10 মাস 10 দিন তাকে পেটে ধারণ করে এই পৃথিবীর আলো দেখার সুযোগ করে দিয়েছে। সৃষ্টিকর্তা মায়েদের মাধ্যমে সন্তানদের এই দুনিয়াতে পাঠান। এই সময়টায় তারা কতটা কষ্ট সহ্য করে এটা কেবল তারাই বোঝে। তবে তার মনের মাঝে ঘুরপাক খাচ্ছে ভিন্ন কিছু চিন্তাভাবনা। যেহেতু মায়ের আচার-আচরণ, স্বভাব চরিত্র সম্পর্কে সে খুব ভালো করেই অবগত, সেহেতু হঠাৎই অসুস্থ হয়ে যাওয়াটাও তার কাছে কেন জানি একটু সন্দেহজনক মনে হচ্ছে। এটা আবার নতুন কোনো চাল না তো? ভাগ্যবোধ হয় তাহাদের সহায় হলো। হুট করেই এই মাঝরাতে তারা একটা রিকশার দেখা পায়। অনিল স্বস্তির নিঃশ্বাস ছাড়ে। যাক, একটা রিকশা তো পাওয়া গেল। তাকে খুব দ্রুতই ও বাড়িতে পৌঁছাতে হবে। তাই সে আর দেরি না করে রিকশাওয়ালাকে ডাক দিয়ে জিজ্ঞেস করে, এই যাবেন? যামু, তবে ডাবল ভাড়া দিতে হইব। এই রাতের বেলা বেশি টাকা না দিলে আমি যাত্রী তুলি না। আচ্ছা, ডাবল ভাড়াই দিব, আপনি তাড়াতাড়ি চলুন। অনিল রুহিকে নিয়ে রিকশায় উঠে বসে। রুহি একবার রিকশা নিতে না করার কথা ভেবেছিল, পরক্ষণেই ভাবল হেঁটে গেলে অনেকটা দেরি হবে, এর চেয়ে বরং রিকশায় করে যত তাড়াতাড়ি যাওয়া যায়। সে ভাবতে থাকে মানুষ জীবন চালানোর তাগিদে কত পরিশ্রম করে, মাথার ঘাম পায়ে ফেলে নিজের সর্বস্ব দিয়ে চেষ্টা করে সংসার চালানোর, আপনজনদের মুখে হাসি ফোটানোর।
ঘুম খাওয়া বলতে গেলে আরাম কি জিনিস সেটা এক প্রকার তারা ভুলেই যায়। এসব ভাবতে ভাবতে সে পাশে বসা অনিলের দিকে তাকায়। অনিলকে কোনো একটা ভাবনায় মগ্ন দেখে সে জিজ্ঞেস করে, তুমি কি কিছু ভাবছ? অনিল কিছুক্ষণ চুপ থেকে বলল, রুহি, আমার কেন জানি মনে হচ্ছে এটা মায়ের কোনো নতুন চাল, মানে আমাদেরকে ফিরিয়ে নেওয়ার জন্য হয়তো। এটুকু বলে থামল সে। ফের বলল, আমি কি আজকাল মাকে বেশিই সন্দেহ করছি? রুহি তৎক্ষণাৎ কিছু বলল না। তার মাথায়ও এই একই ভাবনাটা এসেছিল এবং ধরেই নিয়েছিল এটা তার শাশুড়ির সাজানো নাটক। কিন্তু পরে আবার ভাবল, একমাত্র ছেলে বাড়িছাড়া হয়েছে, সেই সুখে অসুস্থ হয়ে পড়াটা অস্বাভাবিক কিছু না। সে পজিটিভলি ভেবে নিল। অনিলকে বলল, মা হয়তো সত্যি অসুস্থ হয়ে পড়েছেন, কারণ যতই হোক তিনি তো তোমাকে ভালোবাসে, তাই না? সেই তুমি বাড়ি ছেড়ে এসে পড়লে, তাই ওনার অসুস্থ হওয়াটাই স্বাভাবিক। আমার তো এখন নিজেকেই অপরাধী মনে হচ্ছে। আমি যদি তোমার জীবনে না আসতাম তাহলে হয়তো এত কিছু হতো না। অনিল রুহির হাত ধরে আলতো করে চুমু খায়, ধরে বলে, তোমাকে আমার জীবনে পেয়ে আমার জীবনটা ধন্য। আমি সবসময় আমার চিরসাথী হিসেবে যেমন মেয়ে চেয়েছি, সৃষ্টিকর্তা আমায় ঠিক তেমন মেয়েই দিয়েছেন, হয়তো তার চেয়েও বেশি। তুমি হলে সদ্য ফোটা ফুলের নেই। তোমার সুবাসে আমি রোজ মাতোহারা হই। পুষ্পে আকর্ষিত হয়ে মৌমাছিরা উড়ে আসে, আর এই রুহি নামক পুষ্পের প্রেমে পড়ে আমার মাঝে রোজ ভালোবাসার জাগরণ ঘটে। বাহ, কাব্যিক হয়ে যাচ্ছ দেখি। প্রেমে পড়লে মানুষ আরও কত কিছু হয়। তোমাকেই দেখলাম যে কিনা বিয়ের পর প্রেমে পড়ে। সবাই তো বিয়ের আগে প্রেম করে, আমি না হয় বিয়ের পরই প্রেম করলাম। বিয়ের পর প্রেম করার মাঝেই আসল সুখ, বুঝলে? তুমি যখন বুঝিয়েছ তখন না বুঝে আর উপায় আছে? যাক, একজন শিক্ষিকাকে কিছু একটা বোঝাতে পেরে আমার জীবন সার্থক হলো। এসব কথাবার্তার মাঝেই তারা বাড়ির সামনে এসে পৌঁছায়। রিক্সাওয়ালার ভাড়া মিটিয়ে অনিল রুহির হাত ধরে সামনে এগিয়ে যায়। মায়ের রুমে প্রবেশ করতেই তারা দেখতে পায় বিছানায় প্রায় নিস্তেজ অবস্থায় শুয়ে আছে আলেয়া। আলেয়ার পাশেই বসে আছে সুমনা। আশাব বিছানার পাশের চেয়ারে বসে নিউজ পেপার পড়ছেন। অনিলকে দেখতে পেয়ে তিনি বলে ওঠেন, তোরা এসেছিস? আসলে কি বলতো, তোদের সুখ না আলেয়ার সহ্য হয় না, সেজন্যই তো দেখছিস না নতুন একটা নাটক শুরু করেছে। সুমনা রাগ মিশ্রিত কণ্ঠে বলল, বাবা, মা কতটা অসুস্থ হয়ে পড়েছে তুমি দেখতে পাচ্ছ না? একজন স্বামী হয়ে কিভাবে এসব কথা বলতে পারো? মায়ের অসুস্থতার কোনো দাম নেই তোমার কাছে? তুই চুপ কর, আমার সাথে একদম উচ্চ গলায় কথা বলবি না। আলেয়া অসুস্থ নাকি সুস্থ, অসুস্থ হওয়ার ভান ধরেছে সেটা আমি ওর চোখ মুখ দেখেই বলতে পারি, সেখানে তুই আমাকে দায়িত্ববোধ শেখাতে আসছিস? সুমনা চুপ হয়ে যায়। আলেয়া মিটিমিটি চেয়ে অনিলকে দেখল, তারপর ধীর গলায় ডাকল, বাবা অনিল, তুই এসেছিস? এদিকে আয়, আমার পাশে বস। অনিল মায়ের পাশে গিয়ে বসে। রুহিও গিয়ে শাশুড়ির পাশে দাঁড়ায়। আশাব বলল, আমি একবার তোদেরকে ফোন করে বলতে চেয়েছিলাম যে এই মাঝরাতে আসার কোনো দরকার নেই, কিন্তু এই মা মেয়ের নাটক দেখে আর ফোন করতে পারিনি। তোদের এই মাঝরাতে আসতে নিশ্চয়ই অনেক অসুবিধা হয়েছে। রুহি বলল, না বাবা, আমরা রিক্সা পেয়ে গেছিলাম, তাই আসতে কোনো অসুবিধা হয়নি। অনিল সুমনাকে জিজ্ঞেস করল, কি হয়েছে মায়ের? সুমনা কাঁদো কাঁদো ফেস করে বলল, আর বলো না ভাইয়া, তোমরা চলে যাওয়ার পর আমি একটু দরকারে মায়ের রুমে এসে দেখি মা জ্ঞান হারিয়ে নিচে পড়ে আছে। বাবা তখন ওয়াশরুমে ছিল, তাই টের পাইনি। আমি দ্রুত পানি নিয়ে এসে মায়ের চোখে মুখে পানির ছিটে দিতে থাকি, এতেও মায়ের জ্ঞান ফিরছিল না। তারপর বাবা ওয়াশরুম থেকে বের হলে আমি আর বাবা মিলে মাকে বিছানায় শুইয়ে দেই। তারও কিছুক্ষণ পর মায়ের জ্ঞান ফিরে, আর তখন থেকেই মা বারবার তোমার নাম বলে যাচ্ছিল, আর কেমন জানি করছিল। বলছিল তোমাকে দেখতে চাই, তোমার কাছে যেতে চাই, তাই তো বাধ্য হয়ে তোমাকে ফোন করি। এত রাতে তো আর ডাক্তারও পাবো না। অনিল মায়ের দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে জিজ্ঞেস করে, এখন কেমন অনুভব করছো? আলেয়া ক্লান্ত গলায় বললেন, তুই এসেছিস না, এখন আর খারাপ লাগতে পারে? তুই পাশে থাকলে আমি সব সময় ভালো থাকি রে। অনিল কিছু বলল না।
সে একবার রুহির দিকে তাকিয়ে ফের মায়ের দিকে মনোনিবেশ করে। আলেয়া অনিলের হাত ধরে বলে, বাবা, কথা দে মাকে ছেড়ে তুই আর কোথাও যাবি না। তুই এবার চলে গেলে আমি মরেই যাব রে। তুই আমার 7 রাজার ধন, আমার সোনার টুকরো। আমাকে ছেড়ে যাবি না বল। আশাব রেগে গিয়ে কিছু বলতে চাইলে রুহি ইশারা করে চুপ থাকতে বলে। আপাতত সবাই অনিলের দিকে দৃষ্টিপাত করে আছে, কি বলে তা শোনার আশায়। তোমার কথা রাখতে না পারার জন্য আমি দুঃখিত মা। এ বাড়িতে থাকা আমার পক্ষে সম্ভব নয়। অসুস্থতার দোহাই দিয়ে আমাকে এখানে আটকে রেখো না। এতে করে তোমার প্রতি যে বিন্দুমাত্র সম্মানটুকু আমার মাঝে বেঁচে ছিল সেটুকুও মরে যাবে। অনিলের কাটকাট জবাব। আশাবের মুখে ফুটে তৃপ্তির হাসি। আলেয়া হতভম্বের ন্যায় তাকিয়ে আছে অনিলের দিকে। এত কিছুর পর ছেলের মন গলল না। ছেলেকে নিজের কাছে রাখতে আর কি কি করতে হবে তিনি সব করবেন, তবুও ওনার ছেলেকে লাগবে। পরের মেয়ে এসে তার কাছ থেকে তার ছেলেকে আলাদা করে নিয়ে যাবে, এটা তো হতে পারে না। তিনি নির্জীব গলায় বললেন, মায়ের থেকে বউটাই বেশি গুরুত্বপূর্ণ তোর কাছে? অনিল হাসল। সে হাসি তাচ্ছিল্যের হাসি। ঠোঁটের তাপ বজায় রেখেই জবাব দিল সে, আমার কাছে সবাই গুরুত্বপূর্ণ। তুমি আমার মা, তোমার গুরুত্ব থাকবে বেশি, কিন্তু আফসোস তোমার স্বভাবের কারণে সেটা হলো না। আমি যেমন আমার মাকে ভালোবাসি তেমনি আমার বউকেও ভালোবাসি। সেক্ষেত্রে আমার বউকেও তো তার অসম্মানিত দিতে পারি না, তাই না? আলেয়া নিশ্চুপ। রুহির মন খচখচ করছে, তাই সেই খচখচানি ভাব দূর করতে সে বলল, মা যখন এত করে বলছে তখন থেকে যাও না। দেখতেই তো পারছো মা কতটা সিক। এই সময় মায়ের বিশেষ সেবা যত্নের প্রয়োজন। আমি না হয় কয়েকদিনের জন্য স্কুল থেকে ছুটি নিয়ে মায়ের দেখভাল করলাম। তুমি প্লিজ না করো না অনিল। আলেয়া অকস্মাৎ শোয়া থেকে উঠে বসে কণ্ঠে ক্রোধে ঢেলে বললেন, আমার সামনে একদম নাটক করবে না মেয়ে। কি ভাবছ এসব আমি বুঝি না? আমার ছেলের মাথাটা খেয়ে এখন আমাদের সামনে ভালো সাজা হচ্ছে, তাই না? আলেয়ার সাথে তাল মিলিয়ে সুমনা বলল, একদম ঠিক বলেছ মা, ভাবি আসলে খুব ধূর্তবাজ। আশা বললেন, এই অমানুষদের হয়ে কেন কথা বলতে যাও রুমি? হ্যাঁ, এদের মাঝে মনুষ্যত্ববোধ নেই, এরা মানুষ নামের কলঙ্ক। রুহি মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। অনিল সব কিছু পর্যবেক্ষণ করে বলল, মা, তোমাকে না দেখলাম একটু আগেও একদম নিস্তেজ হয়ে শুয়েছিলে, কথা বলার শক্তিটুকুও পাচ্ছিলে না। এখন শরীরে এত শক্তি আসলো কোথা থেকে? আলেয়া ভড়কে গেলেন। মিথ্যা অভিনয়টা ধরা পড়ল বলে। অনিল মুচকি হেসে বলল, মিথ্যার আশ্রয় নিয়ে আমাকে কাছে পাওয়ার চেষ্টা করো না মা। আমি সত্যের পথে চলি, আমি সত্যের অনুসারী। আমার কাছে মিথ্যার কোনো আশ্রয় নেই। এই বলে রুহির দিকে তাকিয়ে বলল, চলো রুহি, আর 1 মিনিটও এখানে থাকবো না আমি। রুহি কিছু বলার চেষ্টা করলেও তা বলতে পারল না, কারণ এর আগেই অনিল তার হাত ধরে ধূপধাপ পা ফেলে বাড়ি থেকে বেরিয়ে যায়। তারা চলে যেতেই আশাব রাগান্বিত কণ্ঠে বললেন, আমি প্রথমেই বুঝতে পেরেছিলাম যে এসব তোমাদের সাজানো নাটক। এখন তো চোখের সামনেই সব দেখতে পেলাম। কিন্তু এত কিছু করে লাভ কী হলো আলেয়া? সেই তো ছেলের সামনে আবারও খারাপ প্রমাণিত হলে। আর সুমনা শোন, একজন বাবা হিসেবে তোকে উপদেশ দিচ্ছি, এসব কুটনামি করা ছেড়ে দে। 2 দিন পর তোরও বিয়ে হবে। দোয়া করি তোর মায়ের মতো শাশুড়ি যেন না মিলে। তোমার মনে হচ্ছে না তুমি এবার একটু বেশিই করছো? রুহির প্রশ্নে অনিল গম্ভীর হয়ে বলল, আমার কোন কাজটাকে তোমার বেশি মনে হচ্ছে? আমার যা করা উচিত আমি তাই করছি। অন্যায়কে আমি কখনো প্রশ্রয় দিই না। তবুও তো উনি তোমার মা। এত করে যখন বলল তখন থেকে গেলেই পারতে। কেবলমাত্র আমার জন্য তুমি তাদের সাথে কেন সম্পর্ক নষ্ট করবে? তুমি এমনভাবে বলছো যে তুমি আমার জীবনের কেউ নও। মনে রেখো রুহি, তুমি আমার জীবনের একটা বড় অংশ। বিনা অপরাধে কেউ তোমার সাথে খারাপ ব্যবহার করলে তার শাস্তি আমি অবশ্যই দিব। আচ্ছা, অনেক তো হলো, এবার না হয় তাদের মাফ করে দাও। তারা মাফ চেয়েছে, তারা তাদের ভুল স্বীকার করেছে। এত কিছু করার পরও দেখুনি মা সুমনা তোমার সাথে কেমন ব্যবহার করলো। শোনো রুহি, সব কিছুকে এত সহজ ভেবো না। সহজ ভাবো বলেই
এতদিন ধরে এই অত্যাচার সহ্য করে আসছো, আর আমিই বা কেমন স্বামী যে একসাথে থেকেও কিছু বুঝতে পারলাম না। অবশ্য এতে দোষ তোমারই। তুমি কখনোই মা সুমনার নামে আমাকে কিছু বলনি, আমার কাছে কিছু জানাওনি। সবসময় সব কিছু লুকিয়ে রাখতে নেই, স্বামীকে জানাতে হয়। বাবা প্রথম প্রথম আমায় সব জানাতো, তোমার সাথে তারা যা যা করতো সব। তারপর কি হলো কে জানে, বাবাও আমাকে কিছু জানাতো না, আর তুমি তো বলতেই না। আমি ভাবতে লাগলাম হয়তো সব কিছু স্বাভাবিক হয়ে গেছে, তাই বাবা কিছু জানাচ্ছে না। এদিকে তারা রোজ তোমাকে খোঁটা দিত, কথা শোনাতো, আর যখনই আমি বাসায় আসতাম তখনই তারা এমন ভাব ভাব করতো যে না জানি তারা তোমায় কতটা আগলে রেখেছে। এসবেরও কারণ আছে। ওই যে প্রথম প্রথম বাবার কাছে সব শুনে তাদের মোক্ষম জবাব দিতাম, সেই ভয়ে তারা এমন করতো। কিন্তু সেদিন বাবাই আমাকে বলল, তুমি নাকি না করেছো আমায় কিছু না জানাতে। কেন রুহি, এসব জানার অধিকার কি আমার নেই? আমার স্ত্রীর সাথে তারা খারাপ ব্যবহার করবে আর আমি বসে বসে দেখব? এমন স্বামী আমি নই। আমি আমার স্ত্রীকে তার সর্বোচ্চ সম্মানটা দিতে চাই। রুহির চোখ টলমল করছে, যেন একটু ছোঁয়া পেলেই তার চোখ হতে গড়িয়ে পড়বে। সে অনিলের বুকে মাথা রেখে বলল, জানি না জীবনে কী এমন পুণ্যের কাজ করেছিলাম যে তোমার মতো একজন স্বামী পেয়েছি। আমাদের মিলন ভাগ্যে লেখা ছিল। জন্ম মৃত্যু বিয়ে সব আল্লাহর হাতে। উনি যা করেন সব ভালোর জন্যই করেন। রুহি চুপচাপ অনিলের বুকে মাথা রেখে দাঁড়িয়ে আছে। অনিলও তাকে জাপটে ধরে আছে। তার এই বুকের মাঝেই রুহি দুনিয়ার যত সুখ খুঁজে পাই, শান্তির আভাস পাই। তার সকল যাতনা ক্লেশ ধুয়ে মুছে সাফ হয়ে যায়। অনিলের উত্তপ্ত হৃদয়কে শীতল করে রুহির একটুখানি স্পর্শ। সে যখন অনিলের বুকে মাথা রাখে তখন অনিলের মনে হয় তার আত্মাটা যেন কত বছর পর একটু প্রশান্তি পেল। তার মনের গহীনে শীতল হাওয়া বয়ে গেল। দুজন স্বামী স্ত্রী এভাবেই একে অপরকে জড়িয়ে ধরে সুখ খুঁজে নেয়, আত্মার তৃপ্তি ঘটায়। অনিল তাদের বাসার জন্য প্রয়োজনীয় সকল আসবাবপত্র কিনে আনে। সে আর রুহি মিলে তৈরি করে তাদের একটি নতুন সংসার। রোজকার মতোই তাদের দিন চলছে। অনিল অফিসে যাচ্ছে, রুহি যাচ্ছে স্কুলে। দিন শেষে তারা আবার গন্তব্যে ফিরে ভালোবাসার আশাগরে ডুব যায়, সুখের ভেলায় বাসে। রুহি তার সাজানো গোছানো সংসারটা দেখে আর ভাবে, তারা জীবনেও বুঝি এত সুখ ছিল, লেখা ছিল। সে তো ছিল এক দরিদ্র বাবার সন্তান, যাদের নুন আনতে পান্তা ফোরাতো। কখনো নিজের শখ আহ্লাদ সেভাবে পূরণ হতো না। তবে তার জীবনে একজনের গুরুত্ব সে কখনোই ভুলবে না। সেই মানুষটি হচ্ছে তার খালু। তার খালুর কোনো মেয়ে সন্তান না থাকায় তাকেই নিজের মেয়ের মতো ভালোবাসত। ওনার কাছে কখনো কিছু আবদার করলে তা অপূর্ণ রাখেনি। তাদেরকে আর্থিকভাবেও অনেক সহায়তা করত। কিন্তু একদিন ওনার চাকরিটাই চলে যায়, আর সেই থেকে তিনি বেকার। তাদেরই কষ্টে দিনাতিপাত করতে হতো। পরে শোভন বড় হয়ে টিউশনি করে সংসার চালাতো। আর সেই খালুর এমন বিপদে একটু সাহায্য করায় কত কথাই না তার শুনতে হলো। এসব ভাবতেই সে দীর্ঘশ্বাস ছাড়ে। অনিলের সাথে তার বিয়েটা হয় পারিবারিকভাবে। বিয়ের আগে তাদের মাঝে কোনো সম্পর্ক ছিল না। সে পরিশ্রম করে সংগ্রাম করে এই পেশায় আসতে পেরেছে। আর এই চাকরির লোভেই অনিলের মা তাকে নিজের ঘরের বউ করে আনে। কিন্তু লাভের লাভ যখন কিছুই হচ্ছিল না, তখনই তিনি নিজের আসল রূপ দেখাতে শুরু করেন। স্বামী সংসারে রুহিকে কম অত্যাচার সহ্য করতে হয়নি। আলেয়া ও সুমনা মিলে তার জীবনটাকে এক প্রকার নরক বানিয়ে ফেলেছিল। তার এখনও মনে আছে, একবার সুমনা ইচ্ছাকৃত তার হাত পুড়িয়ে ফেলেছিল। এমনকি শাশুড়ি গায়েও হাত তুলেছিল। সেদিন রুহির পোড়া হাত দেখে যখন অনিল এ ব্যাপারে জিজ্ঞেস করেছিল, তখন সে বলেছিল রান্না করতে গিয়ে হাত পুড়ে গেছে। সেদিন বাসায় তার শ্বশুরও ছিল না, ফলে সত্যটা এভাবে চাপা পড়ে যায়। সে রোজ স্কুল থেকে ফিরে দেখত বাসায় হাড়ির কাজ পড়ে গেছে। এ সকল কাজ তাকে একা করতে হতো, কেউ সাহায্য করতো না। কিন্তু যখন অনিল বাসায় ফিরত, তখন আলেয়া ও সুমনা এমন ভাব করত যেন তারাই সকল কাজ করছে। এত ঝড়ঝাপটার পর রুহি সুখের দেখা পেয়েছে। এসবই আল্লাহর রহমত,
কারণ দুঃখের পরই সুখ আসে। কেটে গেছে 2 বছর। এই 2 বছরে ঘটে গেছে অনেক কিছু। আশা প্রায় প্রায় তাদের বাসায় আসে, গল্পগুজব করে, তাদের প্রাণ ভরে দোয়া করে। আর আলেয়া আর সুমনার বিয়ে হয়েছে 1 বছর হলো, কিন্তু এই বিয়েটাই যেন তার জন্য কাল হয়ে দাঁড়িয়েছে। সুমনার শাশুড়ি মাত্রাতিরিক্ত বদমেজাজি। উঠতে বসতে সুমনাকে দিয়ে ঘরের সকল কাজ করায়, তাকে অপমান তুচ্ছতাচ্ছিল্য করে। সুমনা যখন কাজ করতে অনিচ্ছা প্রকাশ করে, তখন তিনি সুমনার গায়ে হাত তুলতেও দুবার ভাবেন না। এদিকে সুমনার স্বামী রোজ রাতেই ড্রিঙ্কস করে আসে আর তাকে শারীরিকভাবে অত্যাচার করে। সুমনা এসব সহ্য করতে না পেরে বাবার বাড়ি চলে আসে। কিছুদিনের মাঝে তাদের ডিভোর্সও হয়ে যায়। আর সেই থেকে শুরু হয় আলেয়ার আহাজারি। কারণ পাড়া প্রতিবেশীদের কথার বাণে তিনি আর থাকতে পারছেন না। বাইরে বের হওয়াটাই ওনার জন্য দায়ী হয়ে দাঁড়িয়েছে। তিনি ওনার যন্ত্রণাটা প্রকাশও করতে পারছেন না। তার কাছে স্বামীর কাছে আশাবকে যখনই এ ব্যাপারে তিনি কিছু বলতে যান, আশাবের এক কথা, এসব তোমার আর তোমার মেয়ের পাপের ফল। আশাবও ওনাদের প্রতি ক্ষেপে আছে, কারণ বাইরে গেলে ওনাকেও নানা কথা শুনতে হয়। কিন্তু তিনি কেন শুনবেন? যাদের এসব কথা শোনা উচিত তারাই কেবল শুনুক। এজন্য তিনিও তাদের উপর বিরক্ত। কলিং বেলের শব্দে রুহি দ্রুত পায়ে গিয়ে দরজা খুলে দেয়। দরজা খুলতেই দেখতে পাই আশাবকে। শ্বশুরকে দেখে রুহি হেসে বলল, এতদিন পর আমাদের কথা মনে পড়ল? ইদানিং তো আপনি আসেনই না। আশাব মৃদু হেসে বলল, শরীরটা আজকাল ভালো যাচ্ছে না, তাই বাড়ি থেকে এত বের হই না। তবে আজকে তোমাদের জন্য সারপ্রাইজ আছে। রুহি অবাক হয়ে বলল, সারপ্রাইজ? হ্যাঁ সারপ্রাইজ। এই বলে তিনি ডাকতে শুরু করলেন, এই কোথায় তোমরা, আসো এখানে। ওনার ডাকে আলেয়া সুমনা ধীর পায়ে হেঁটে আসে। রুহির কাছে তাদের আগমনটা ভীষণ আশ্চর্যজনক মনে হলো। তবে সে ভীষণ খুশি হয়েছে, কতদিন পর তাদের দেখতে পেল। সে ব্যস্ত পায়ে এগিয়ে গিয়ে বলল, মা কেমন আছেন আপনি? সুমনা কি খবর? এ কি তোমাদের এই অবস্থা কেন? শুকিয়ে তো কাঠ হয়ে গেছো। দেখি আসো আসো, ঘরের ভিতর আসো। তাদের ঘরের ভিতর নিয়ে আসতেই আলেয়া রুহিকে জড়িয়ে ধরে কান্না করতে শুরু করলেন। কাঁদতে কাঁদতে বললেন, আমায় মাফ করে দিও মা। তোমার প্রতি যে অন্যায় করেছি তার শাস্তি আজ হাড়ে হাড়ে ভোগ করছি। আমায় মাফ করে দিও। সুমনা রুহির পায়ে ধরে কান্না করতে থাকে আর নিজের করা সমস্ত ভুল স্বীকার করে মাফ চাইতে থাকে। রুহি অবাক হয়ে বলল, সুমনা, এই সুমনা, তুমি ওঠো তো। তুমি এসব কি করছো? আর মা, আপনি শুধু শুধু কেন কান্না করছেন? আমি কি এখনও সেসব মনে করে বসে আছি নাকি? পুরনো কথা বাদ দেন না, আপনি আমার গুরুজন। আপনার মুখে এসব কথা মানাচ্ছে না। না রুহিমা, আমাকে আজ মাফ চাইতে দাও। তুমি মাফ না করলে আমি মরেও যে শান্তি পাবো না। এর মাঝেই অনিল এসে উপস্থিত হয়। অফিস বন্ধ থাকায় সে আজ বাসায়ই ছিল। এ সময় মা বোনকে দেখে সে নিজেও অবাক হলো। আলেয়া সব কিছু খুলে বললেন, এ 2 বছরে কি হয়েছে না হয়েছে সব। রুহির ভিতরটা মোচড় দিয়ে উঠল। এত কিছু হয়ে গেছে আর সে কিছুই জানে না। অনিল আজ খুশি। এই দিনটার অপেক্ষায় এসেছিল। কবে তার মা বোন এসে নিজেদের ভুল স্বীকার করবে, মাফ চাইবে, এসব কিছুর অপেক্ষায় সে প্রহর গুনত রোজ। খোলা বারান্দা, বাইরে থেকে শো শো করে বাতাস বইছে। রাতের চাঁদের আলো আছড়ে পড়ছে মেঝেতে। রুহি চাঁদ একাকী সেখানে দাঁড়িয়ে এমন মনোরম পরিবেশ উপভোগ করতে ব্যস্ত। হঠাৎ পেছন থেকে কেউ তাকে শক্ত করে জড়িয়ে ধরে। মানুষটা কে তা বুঝতে আর বাকি রইল না তার। অনিল রুহির কাঁধে থুতনি রেখে বলল, ম্যাডাম, আমায় রেখে একা একা এখানে কি করছেন? এই সুন্দর পরিবেশটা উপভোগ করছি। আপনি তো তার চেয়েও বেশি সুন্দর। কই, আমাকে তো উপভোগ করতে দিচ্ছেন না। অনিল আবার শুরু করলে, তুমি এত নির্লজ্জ কেন? তোমার জন্য। এই বলে রুহিকে নিজের দিকে ঘুরিয়ে ঠোঁটে ঠোঁট মিলিয়ে দেয় সে। বেশ কিছুক্ষণ পর ঠোঁট ছেড়ে
রুহির দু গালে হাত রেখে কপালে কপাল মিশিয়ে জোরে জোরে নিঃশ্বাস নিতে নিতে বলে, ভালোবাসি রুহি, আমার চিরসাথী। আমিও ভালোবাসি তোমাকে অনিল। অনিল রুহির গালে হাতে হাত সরিয়ে তার কোমর জড়িয়ে ধরে, তারপর বলে, মা আর সুমনা সব কিছুই জানতাম আমি। আপনি জানতেন, তাহলে আমাকে বলেননি কেন? বলিনি কারণ তুমি তাদের নিয়ে তখন চিন্তা করতে, কিন্তু আমি চাচ্ছিলাম তারা তাদের কর্মের ফল ভোগ করুক। আর জানো, আমি আজকের দিনটার অপেক্ষায় ছিলাম। আজ আমি ভীষণ খুশি, ভীষণ। রুহি হেসে বলল, আমিও। আমার চিরসাথী, চলো তোমায় নিয়ে সুখের রাজ্যে পাড়ি দিই। রুহি লজ্জায় অনিলের বুকে মুখ লুকালো। অনিল তাকে পাঁজা কোলে নিয়ে নিজের রুমের দিকে অগ্রসর হয়। তারপর ভেসে যায় ভালোবাসার এক অপার সমুদ্রে। সময়টাকে করে তোলে ভীষণ রঙিন। একে অপরের মাঝে ডুবে যায় তারা। অসীম সুখের সীমানায় পাড়ি দেয় অনিল রুহি নামক একে অপরের চিরসাথী। বন্ধুরা, আজকের গল্প এখানেই শেষ। আজকের গল্পের নাম চিরসাথী, লিখেছেন মারিয়া আক্তার মতিন। বন্ধুরা, গল্পটি কেমন হয়েছে তা অবশ্যই কমেন্টে জানিয়ে দিন। ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিয়ে ভিডিওটি শেয়ার করে আমাদের চ্যানেলের সাথেই থাকুন। এখনও যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। সবাইকে আবার ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।